আপনারা শুনছেন রাজবাড়ির কালপিশাচি। চারিদিকে এক অদ্ভুত লাল আলো, জলের রং যেন সোনার বরণ। সেই আভায় নদীর তীরের বালুকা রাশি চিকচিক করছে। এ যেন এক স্বর্ণময় বেলাভূমি। সেই নদীর জলের উপর ভেসে উঠল অপূর্ব এক দেবী মূর্তি। তিনি একটি পদ্মের উপর বসে আছেন, আর তাঁর চার ধারে চারটে হাতি শুঁড়ে করে জল নিয়ে ফেলছে। কি মূর্তি দেখছি আমি! এ যে কমলে কামিনী। সেই প্রাচীন কাব্যে ধনপতি সদাগর এই দেবী মূর্তি দেখেছিলেন। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে যেটা ঘটল সেটা আরো আশ্চর্য। সেই দেবী মূর্তি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন। তার মুখে মধুর হাসি, হাতে বড়া ভয়। আমি তখন হাত জোড় করে মাথা নাবিয়ে ফেলেছি। দেবী বালির উপরে দিয়ে হেঁটে যাচ্ছেন। আমি আবার চোখ তুলে তাঁর দিকে তাকাতে দেখলাম তার মুখটা একেবারে কমলার মতো। তিনি আস্তে আস্তে জমিদার বাড়ির দিকে হেঁটে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। সমস্ত বাতাস জুড়ে অপূর্ব এক চন্দনের গন্ধ। ফাল্গুন মাস, বাতাসে বসন্তের ছোঁয়া লেগেছে। পরপর দুদিন দোলের ছুটি পেয়ে মনটা বেশ উৎফুল্ল ছিল। দোলের পরদিন ছিল রবিবার। বিকেলে গেলাম মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ি। বাড়ির সদর দরজাটা ভেজানো ছিল। একটু ঠেলা দিতে খুলে গেল। দেখি আমার বন্ধু কিশোরী সেন যথারীতি সেখানে হাজির হয়ে গেছে এবং তারানাথের সামনে বসে ছোট্ট তক্তাপোস্টার উপরে বসে আছে। তারানাথ খুব মনোযোগের সঙ্গে একটি জন্মোৎসব দেখছে। আমি ঘরে ঢুকতেও সে আমার দিকে তাকালো না। কিশোরী হাতের ইশারায় তার পাশে আমাকে বসতে বলল। দোল উপলক্ষে গেছি বলে তারানাথের জন্য একটু রাবড়ি নিয়ে গিয়েছিলাম। তক্তপোষের উপরে বসে সামনে রাবড়ির হাঁড়িটা রাখতে তারানাথ আমার দিকে তাকালো চোখ তুলে। আমাকে ও রাবড়ির হাঁড়িটা দেখে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বলল, আরে বিভূতি যে, তুমি কখন এলে? আর এটা কি এনেছো? একটু রাবড়ি এনেছি ঠাকুরমশাই, সবাই মিলে খাওয়া যাবে। তা বেশ বেশ, দোল পূর্ণিমা এখনো আছে, এই উপলক্ষে একটু মিষ্টি মুখ করা যেতেই পারে, কি বলো? তোমরা বসো, আমি এটা ভেতরে নিয়ে গিয়ে সবাইকে ভাগ করে দিতে বলছি চারিকে। এই সময় কিশোরী বলে উঠল, বাবা ঠাকুরমশাই, আমি যে কখন থেকে এসে বসে আছি আর আপনার প্রিয় জিনিসটা সামনে রেখে দিয়েছি, সেটা আপনার চোখেই পড়ল না? আর ওই বিভূতি রানা রাবড়ির হাঁড়ি নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হলো না। কিশোরীর কথা শুনে আমি আর তারানাথ দুজনেই হেসে উঠলাম। তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, বুঝলে বিভূতি, কিশোরীর অভিমান হয়েছে। অনেকক্ষণ ওর সাথে কথা বলিনি তো। আসলে এখন বিয়ের মরশুম চলছে, তাই কটা জন্মোৎসব মেলাতে ব্যস্ত ছিলাম। আর এই জন্মোৎসব মেলাতে গিয়ে কত কিছু যে বিচার করতে হয় সে তোমাদের কি আর বলবো। জন্মোৎসব মেলাতে গিয়ে একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল। চিন্তা করো না কিশোরী, তোমাদের তো গল্প চাই, তাই তো? পেয়ে যাবে। তোমরা নিজেরা এখন একটু গল্প করো, আমি ভেতর থেকে আসছি। তারানাথ ভিতরে চলে গেল। আমরা বাইরে গিয়ে কিশোরীর আনা কাঁচি সিগারেট ধরিয়ে টানতে শুরু করলাম। আমি বললাম, এখন আয়ের মরশুম চলছে, বুঝলে কিশোরী। এখন মনে হয় এখানে এসে তাকে বিরক্ত করা ঠিক নয়। বিরক্ত কেন? তারানাথকে দেখে কি মনে হলো যে সে আমাদের দেখে বিরক্ত হয়েছে? আসলে এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারো বিভূতি, তারানাথ এই গল্পগুলো বলতে ভালোবাসে। সে এই গল্পগুলোকে নিজের জীবনের গল্প বলে। আমরা যেমন তার গল্পগুলো উপভোগ করি, সেও কিন্তু তেমনই আমাদের সঙ্গে উপভোগ করে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আর সঙ্গে দক্ষিণাও তো আমরা মন্দ দিই না, কি বলো? আর আজকে তো তুমি একেবারে তার মনের মতো দক্ষিণা নিয়ে এসেছ। হ্যাঁ। কিশোরীর কথা শুনে আমিও হেসে উঠলাম। আমরা জানি তারানাথের এখন যা অবস্থা, তার রাবড়ি কিনে খাবার ক্ষমতা নেই, অথচ বৃদ্ধ খেতে ভালোবাসেন। যাই হোক,
কোষ্ঠী বিচার করতে করতে তার একটা গল্প মনে পড়েছে। সেই গল্প শোনার আশায় কিশোরীকে বললাম, চলো হে কিশোরী, তারানাথের মাথায় কি একটা ঘটনার কথা মনে পড়েছে, সেটার কথাই তাকে মনে করিয়ে দিতে হবে, না হলে সে আবার অন্য কোনো গল্পে চলে যাবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছ, হয়তো আবার রাবড়ির গল্পেই চলে যাবে। কবে কোথায় কেমন রাবড়ি খেয়েছেন সেই সব আর কি। কিশোরীর কথা শুনে আমরা দুজনেই হাসতে হাসতে ঘরে ঢুকলাম। তারা না ততক্ষণে ঘরে ঢুকে বসে পড়েছেন। আমাদের হাসি দেখে বলল, কি হে, এত হাসি কিসের? হ্যাঁ, ওই বিভূতি বলছিল যে চলো ঠাকুর মশাইয়ের একটা গল্প মাথায় এসেছে, তাড়াতাড়ি শুরু না করলে সেটা আবার অন্য গল্পের ভিড়ে হারিয়ে যাবে। তা ঠাকুর মশাইয়ের মাথায় তো সব গল্পটা লাইন দিয়ে থাকে, বেলাইন হলেই আবার মুশকিল হয়ে যাবে। ঠাট্টা করছো? বেশ বেশ, তোমাদের কাছে যেটা গল্প সেটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, যা তোমরা বিশ্বাস করতে চাও না তা না করো। জোর করে তো আমি তোমাদের বিশ্বাস করাতে পারবও না। গল্প হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে আমি তড়িঘড়ি পাসিংশো সিগারেটের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, আহা, কিশোরীর কথা ধরেন কেন ঠাকুরমশাই? আপনি শুরু করুন তো। এ নিন, একটা সিগারেট ধরিয়ে নিন আগে। তারানাথ প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে কয়েকটা টান দিয়ে বললেন, এই গল্পটা আমার জীবনে একটা মধু স্মৃতি হয়ে আছে। আমার জীবনে মধুসুন্দরী দেবীর আবির্ভাব ও বরাকন নদীর ধারে তার সাথে কাটানো কিছু সময় স্মৃতি অমলিন হয়ে থাকবে চিরকাল। এটাও সেই ধরনের ঘটনা। তখন আমার যুবক বয়স, মধুসুন্দরী দেবীর সাথে দেখা হওয়ার আগের ঘটনা। একবার আমি ঘুরতে ঘুরতে বর্ধমানের রাজবাড়ির একটা আত্মীয়র বাড়িতে উপস্থিত হয়েছিলাম। গ্রামের নাম কুলগাছিয়া। তারা সেখানকার জমিদার। ওই গ্রামে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল, তাই আশ্রয়ের জন্য জমিদার বাড়ির অতিথিশালায় গিয়ে উঠলাম। অতিথিশালায় দেখি আর একজন অতিথি এসে রয়েছে। তিনি আমাকে দেখে এগিয়ে এলেন। তাকে চিনতে পারলাম। তিনি হলেন বর্ধমানের রাজবাড়ির নায়েব। তিনি বললেন, আরে তারানাথ বাবু যে, আর কি সৌভাগ্য আমার, আবার আপনার সাথে দেখা হলো। আপনি এখানে কোনো কাজে বুঝি? না না, কোনো কাজ নয়, এই ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। রাতটুকুর জন্য এখানে আশ্রয় নিয়েছি। তা আপনি এখানে নায়েব মশাই? হ্যাঁ, রাজাবাবুর মেয়ের তো এখানেই বিয়ে হয়েছে। আর সেই যে কমলা মা, যার জন্মছক আপনি বিচার করেছিলেন, মনে আছে? হ্যাঁ, তারপরে তো বিয়ের সময় আপনাকে নিমন্ত্রণ করে আপনার বাড়িতে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু আপনি তো বিয়েতেই এলেন না। মনে পড়ল, হ্যাঁ, বর্ধমানের রাজবাড়িতে একবার গিয়েছিলাম একটি মেয়ের জন্মোৎসব বিচার করতে। শুধু যে জন্মোৎসব বিচার করতে গিয়েছিলাম তা নয়, লক্ষণ শাস্ত্র অনুসারে আমি মেয়েটিকে একবার দেখতে চেয়েছিলাম। মেয়েটির জন্মোৎসবে কিছু দোষ ছিল, তাই তার বিবাহ হতে দেরি হচ্ছিল। মেয়েটির বয়স তখন 14। জন্মোৎসব অনুযায়ী তার বিবাহ হয়ে যাবে ঠিকই, কিন্তু বিবাহিত জীবনে নানা রকম সমস্যা তৈরি হবে প্রথম দিকে। স্বামীর দিক থেকে ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়িতে সুখের জীবন কাটাতে পারবে না। এই কারণেই মেয়েটিকে আমি একবার দেখতে চেয়েছিলাম। কিন্তু মেয়েটি যখন আমার সামনে এসে দাঁড়ালো, যেন সাক্ষাৎ মা কমলা, অতীব সুলক্ষণ যুক্ত একটি মেয়ে। তার যে বাড়িতে বিয়ে হবে সে বাড়ির উন্নতি হবেই। মেয়েটির গায়ের রং কাঁচা হলুদের মতো, এক মাথা কোঁকড়ানো চুল, চোখ দুটো টানা টানা। সাধারণ বাঙালি ঘরে এত সুন্দর মেয়ে দেখতে পাওয়া যায় না। অবশ্য ওর শরীরে রাজবাড়ির রক্ত বইছে। তখন আর রাজবাড়ির তেমন অবস্থা না থাকলেও কিছুটা আভিজাত্য তো ছিলই। মেয়েটির লক্ষণ দেখে আমি বলেছিলাম তার বাবাকে যে চিন্তা করতে হবে না, এর বিয়ের যোগ চলছে, কয়েক মাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে, আর ভালোই বিয়ে হবে। বিয়ের পরের ব্যাপারটা আর তাদের বলিনি, কেননা তারা চিন্তায় পড়ে যাবে। আর তাছাড়া লক্ষণ শাস্ত্র অনুসারে
মেয়েটির লক্ষণ দেখে আমার মনে হয়েছিল মেয়েটির ক্ষমতা আছে যে কোনো সমস্যার মোকাবিলা করার। এখন মেয়েটির এই বাড়িতে বিয়ে হয়েছে শুনে ভালো লাগলো। নায়েব মশাইকে জিজ্ঞেস করলাম, ও তাই নাকি? কমলা মার এই বাড়িতে বিয়ে হয়েছে? তা বেশ বেশ। কেমন আছে সে? ভালো আছে তো? আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না নায়েব মশাই। তার মুখ দেখে মনে হলো কিছু একটা চিন্তা করছে। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নায়েব মশাই? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। কমলা মা ভালো আছে তো? আর ওদিকে রাজবাড়ির খবর সব ভালো তো? নায়েব মশাই আমার সামনে একটা ছোট খাটের ওপর বসেছিলেন। তিনি এবার উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করবার পর আমার সামনে এসে বসলেন। বললেন, আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো কমলা মার জন্মছক বিচার করেছিলেন, তা তার ছকে কি কোনো দোষ টোষ দেখেছিলেন? মানে তার বিবাহিত জীবনে কি কিছু গোলমাল আছে? মানে শ্বশুর ঘরে সে শান্তিতে থাকতে পারবে তো? নায়েব মশাইয়ের এই প্রশ্ন শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। কমলা মার জন্মোৎসবটা আমার ভালোই মনে ছিল। জন্মোৎসব অনুযায়ী তার শ্বশুর ঘরের স্থানে যে গ্রহগত গোলযোগ ছিল তা তাকে ভোগ করতেই হবে। মানুষের জন্মের সময় তার ছকে যে গ্রহ সন্নিবেশ থাকে তার ফলাফল তাকে ভোগ করতেই হয়। তবে কোনো মানুষই সবকিছু খারাপ নিয়ে জন্মায় না, তার ছকে কিছু ভালোও থাকে। যদি সে তার কর্মের দ্বারা সেই ভালোর চর্চা করে তাহলে নিশ্চয়ই তার সমস্যা কাটিয়ে উঠতে পারে। তা যাক গিয়ে, নায়েব মশাইকে আর এত কিছু বললাম না। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, কেন, কিছু হয়েছে নাকি নায়েব মশাই? আচ্ছা কি হয়েছে বলুন তো খুলে। আসলে কমলা মা ভালো নেই, আর তার খোঁজ নিতেই রাজাবাবু আমাকে এখানে পাঠিয়েছেন। কমলা মা এ বাড়িতে আসা থেকে নাকি কিছু না কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটেই চলেছে। নতুন বউয়ের লক্ষণ ভালো নয়, এমনটাই শ্বশুর বাড়ির লোকেদের ধারণা হয়েছে। কমলা মা রানীমার কাছে চিঠিতে জানিয়েছিলেন যে সে ভালো নেই। শ্বশুর বাড়িতে যা কিছু ঘটছে তাকেই দোষ দিচ্ছে শ্বশুর বাড়ির লোক। তাকে রান্না বা পুজোর ঘরে ঢুকতেও দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। আজ দিনের বেলা কমলা মার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু তার মুখ থেকে আমি কিছুই শুনিনি। তার শাশুড়ি মা তার সাথে উপস্থিত ছিলেন। দরজার আড়াল থেকে তিনি তো নানা কথা বললেন। নানা কথা মানে? মানে কমলা মা আসার পরে কি ধরনের ঘটনা ঘটেছে সেসব কথা বললেন উনি? হ্যাঁ বললেন, কিছুটা বিস্তারিত ভাবেই বললেন। যেমন কমলা আসার পর নাকি তাদের একটা ধানের গোলা পুড়ে গিয়েছে, দুটো গাই গরু মরে গিয়েছে, দূরে খাজনা আদায় করতে গিয়ে জমিদারের বড় ছেলে মানে কমলার স্বামী দুর্ঘটনায় পড়েছে, এমনকি তার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়েছে। তার কি রোগ হয়েছে কেউ বুঝতেই পারছে না। তাদের বাড়িতে কোনো দিন কোনো শিয়াল ঢুকতে দেখা যায়নি, এখন মাঝে মাঝেই একটা শিয়াল ঢুকতে দেখা যায়। আর সবচেয়ে বড় কথা, কমলা মা বিয়ে হয়ে এখানে এসেছে প্রায় 2 বছর হতে চলল, এখনো সে মা হতে পারেনি। আচ্ছা বলুন তো, এটা কি কোনো কথা? হ্যাঁ, কমলা এখনো বাচ্চা মেয়ে, মা হওয়ার বয়স তো এখনো ঢের বাকি রয়েছে। আসলে এদের ধারণা হয়েছে নতুন বউ তাদের বাড়িতে অমঙ্গল ডেকে এনেছে আর কি। সব কথা শুনে আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছে অন্য কিছু ব্যাপার আছে। কেউ হয়তো ইচ্ছা করে কমলার উপরে দোষ চাপাচ্ছে। আমি নায়েব মশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কমলার যে স্বামী সে কি জমিদার বাবুর জ্যেষ্ঠ সন্তান? হ্যাঁ, জমিদার বাবুর 2টি পুত্র, একটি কন্যার বিয়ে হয়ে গিয়েছে। জমিদার বাবুর আর কে কে আছে একটু বিস্তারিত বলুন তো। বলছি, জমিদার বাবুর একজন ছোট ভাই আছে,
তার দুটি কন্যা। মেজ ভাই আগেই মারা গেছেন। মেজ ভাইয়ের বিধবা পত্নী এখানেই থাকেন। তার এক ছেলে। মেজ বউ বিধবা হবার পর থেকে ধর্মকর্ম নিয়েই থাকেন। তার ঘরের লাগোয়া একটি ঠাকুর ঘর আছে, সেখানেই তিনি অধিকাংশ সময় ব্যয় করে থাকেন। ঠাকুর মশাই, আপনার সঙ্গে যখন দেখা হয়ে গেল তখন আপনাকে একটা অনুরোধ করছি, আপনি এদেরকে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, কারণ কমলা মায়ের সম্বন্ধে সবকিছুই তো আপনি জানেন ঠাকুর মশাই। হ্যাঁ, দেখুন, আমি এদের বাড়িতে অতিথি মাত্র। আমি হঠাৎ করে যেচে এদের কিছু বলতে যেতে পারি না। আমি সেখানে এক রাতের অতিথি হয়ে গিয়েছিলাম। এদের পারিবারিক ব্যাপারে জড়িয়ে পড়তে আমার ইচ্ছে ছিল না, কিন্তু কমলা মায়ের মুখখানা মনে পড়ে যেতে একটু খারাপ লাগলো। অত ভালো মেয়েটা কষ্ট পাচ্ছে, আর আমি তার একজন গুরুজন স্থানীয় লোক হয়ে কিছুই খোঁজ খবর করব না, এটা ঠিক উচিত কাজ হবে না। তাই বললাম, আচ্ছা, কমলা মায়ের সাথে একবার দেখা করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি বলবো আপনি আমার পরিচিত, কমলার মায়ের বাপের বাড়ির লোক। আমরা দুজনেই তার সাথে দেখা করব। তার আগে কাল সকালে আমরা জমিদার বাবুর সাথে আগে দেখা করে নেব। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমি শুয়ে পড়লাম, কিন্তু কেন জানি না ঘুমোবার আগে কমলা মায়ের সেই শান্ত সুন্দর মুখটা মনে পড়ছিল। পরদিন সকালে উঠে বাইরের থেকে একটু ঘুরে এলাম। এই গ্রামটি বাংলার আর 5টা গ্রামের মতোই। একটু দূরেই অজয় নদ। তখন ছিল ফাল্গুন মাস। অজয় নদে বিশেষ জল নেই, দুই পারে বালি কিচকিচ করছে। তা যাই হোক, ফিরে এসে নায়েব মশাইয়ের সাথে জমিদার বাবুর সঙ্গে দেখা করতে গেলাম। জমিদার বাবু কাছারি বাড়িতে এসে বসেছিলেন। বেশ সুন্দর সৌম্যদর্শন তার চেহারা। তিনি আমাদের আপ্যায়ন করে বসতে বললেন। নায়েব মশাই আমাদের সাথে তার আলাপ করিয়ে দিলেন। জমিদার বাবু বললেন, নমস্কার তারানাথ বাবু, আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম। নায়েব মশাই বললেন আপনি একজন জ্যোতিষী। আমাদের বাড়িতে কয়েকটা অমঙ্গলজনক ঘটনা ঘটেছে পরপর গত 1 বছরের মধ্যে। আমি মনে করি না যে বৌমার জন্য এসব ঘটছে। আমার তো মনে হয় বৌমা একজন অতিশয় লক্ষ্মীমন্ত মেয়ে, কিন্তু তার আসার পর থেকেই এসব ঘটছে বলে বাড়ির মহিলাদের ধারণা। সে তার দুর্ভাগ্য সঙ্গে করে নিয়ে এসেছে এই বাড়িতে। আপনি যদি একটু বিচার করে দেখেন তাহলে খুব ভালো হয়। মানে বাড়ির কোনো বাস্তুদোষ আছে কিনা। অবশ্য এ বাড়ি তো 70 বছর আগেকার, আগে তো কখনো এমন কিছু ঘটেনি। আমার সবচেয়ে চিন্তা আমার ছোট ছেলেকে নিয়ে। সে এমন অসুস্থ হয়ে পড়েছে, ইংরেজ ডাক্তার দেখিয়েছি, কিন্তু তার জ্বর যেন আর সারছেই না। দিনে দিনে বিছানার সাথে মিশে যাচ্ছে। মেজ বৌমা অবশ্য তাকে রোজ নিয়ম করে চরণামৃত খাইয়ে যাচ্ছে, তবুও বাড়ির মহিলাদের ধারণা বৌমার নজর ভালো না। তার নজর লেগেছে আমার ছোট খোকার ওপর। আমি সম্প্রতি কিছু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছি জমিদারি সংক্রান্ত বিষয় নিয়ে। আচ্ছা জমিদার মশাই, কোন দেবতার চরণামৃত খাওয়ানো হয় তাকে? উনি মানে আপনার মেজ বৌমা কোন ঠাকুরের উপাসক? সে ঠিক যে কোন ঠাকুরের উপাসনা করে তা বলতে পারবো না। আমাদের বাড়ির সমস্ত পূজা পাঠের ভার তার ওপর। আসলে অল্প বয়সে বিধবা তো, আমরা তাকে কখনো কিছু বলি না, তার কোনো কাজে বাধা দিই না। তার বাপের বাড়িতেও তন্ত্র সাধনার চল আছে। আসলে আমি আপনাকে খুলেই বলি তাহলে, আমাদের বাড়িতে যিনি কুলদেবী ছিলেন, বর্গীদের আক্রমণের সময় তা চুরি হয়ে যায়। তখন অবশ্য এ বাড়ি ছিল না, অন্য জায়গায় বাড়ি ছিল। বর্গীদের আক্রমণের ফলে আমার পূর্বপুরুষেরা এখানে এসে আবার জমিদারি স্থাপন করে। আসলে এটা ছিল আমার কোনো এক পূর্বপুরুষের মাতৃকুলের সম্পত্তি।
আমার ঠাকুরদা ছিলেন বিচক্ষণ লোক। তিনি ব্রিটিশদের সাথে ব্যবসা করে আবার অবস্থায় ফিরে পেলেন। সেই কুলদেবীর মূর্তি চুরি হয়ে যাওয়ার পর থেকে আমাদের ঠাকুরের আসন শূন্যই ছিল, কিন্তু মেজ বৌমা আসার পর ওই স্থানে এক দেবী মূর্তি স্থাপন করলেন। যেহেতু তিনি তান্ত্রিক বংশের মেয়ে, আমরা কিছু বললাম না। সেই থেকেই তিনি পুজো পাঠের বিষয়টা দেখাশোনা করেন। আমার একটা কৌতূহল হলো, এভাবে কুলদেবীর জায়গায় কি অন্য কোনো দেবীকে বসানো যায়? আর কোন দেবীর মূর্তি বসানো হয়েছে এরা কেউই জানে না। মনে হয় ওই মহিলা কাউকে ঠাকুর ঘরে ঢুকতেও দেন না। পুরো ব্যাপারটা আমার কাছে একটা রহস্যময় বলে মনে হলো। আরও শুনলাম যে ওই মহিলার বাপের বাড়িতে তন্ত্র সাধনা করা হতো। ইনি কি তাহলে কোনো মহিলা তান্ত্রিক? মহিলা তান্ত্রিক হিসেবে আমি আগে দেখেছি মাতু পাগলিকে। তিনি একজন মহাশক্তিশালী সাধিকা, তিনি স্বয়ং মাতঙ্গী। কিন্তু তিনি তো গৃহী নন, শ্মশানেই থাকেন। সব তান্ত্রিক যে শ্মশানেই থাকবে তাও নয়, গৃহে থেকেও কেউ কেউ তন্ত্র সাধনা করতে পারে। তন্ত্র সাধনাটা একটি গুহ্য সাধনা। সকলের চোখের আড়ালে কেউ তার অধিষ্ঠাত্রী দেবতার সাধনা করতে পারে, তবে অবশ্যই একজন গুরু চাই, যে গুরু তার কানে বীজ মন্ত্র দিয়ে দেবে। এছাড়া আরো মন্ত্র আছে, সেসব তো পরের কথা। তারানাথ মাঝে মধ্যে আমাদের সংস্কৃত মন্ত্র সম্পর্কে জ্ঞান গর্ভ বক্তৃতা দিতে শুরু করে, আর গল্প থেকে সরে সরে যায়, কিন্তু আমাদের মন গল্পের দিকে। তাই তারানাথকে থামাবার জন্য আমি বলে উঠলাম, তাহলে আপনার সাথে সেই মহিলা তান্ত্রিকের দেখা হলো? ঠাকুর ঘরে বসে কোন দেবতা সাধনা করে সে? আমার তো মনে হয় ওই মহিলা তান্ত্রিক ওই বাচ্চা মেয়েটিকে কিছু একটা ফাঁদে ফেলবার চেষ্টা করেছে। বিভূতি, ঠাকুর মশাইকে বলতে দাও না, আর তোমার মতামত পরে বলবে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি বলুন তো। ইতিমধ্যে আমাদের রাবড়ি খাওয়া শেষ হয়ে গিয়েছিল। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। সিগারেটে একটা লম্বা টান দিয়ে সে বলল, দেখো, তোমরা মন্ত্রতন্ত্রের কথা শুনতে চাও না ঠিকই, কিন্তু তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মন্ত্র সাধনা। অনেক সাধক অল্প কিছু মাত্র সাধনা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে, বা গুরু মন্ত্র নিয়ে আরো উচ্চতর সাধনায় যেতে চায় নিজের সংকীর্ণ সাধ্য সিদ্ধি করার জন্য। তোমাদের সেই আবাদলালের গল্প বলেছিলাম, মনে আছে তো? সেই বিন্ধ্যাচলে একটি মেয়েকে পাওয়ার উদ্দেশ্য নিয়ে গুরুর কাছে সাধনা করতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এখন এই কমলা বলে মেয়েটির কি হলো সেটা বলুন। হ্যাঁ বলছি। আসলে এই গল্পে তন্ত্র সাধনার একটা বিরাট ভূমিকা আছে। তা তোমরা যখন সেটা শুনতে চাও না, আমি কমলার কথায় চলে যাচ্ছি। আমি জমিদার বাবুকে বললাম, আচ্ছা জমিদার বাবু, আমি কি কমলা মায়ের সঙ্গে একবার দেখা করতে পারি? আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, কারণ তখন আমার বয়স বেশি না। আমার মতন একজন অতিথির কাছে তাদের ঘরের বউকে দেখা করতে দেবেন কি না। আসলে ওই তান্ত্রিক মহিলার সাথে দেখা করার জন্য আমার কমলার সাথে দেখা করার দরকার ছিল। জমিদার বাবু কমলাকে ডেকে পাঠালেন। কমলা একটু পরে এক গলা ঘোমটা দিয়ে এসে আমাদের প্রণাম করল। আমি কমলা মাকে বললাম, কেমন আছো মা? তোমার আমাকে হয়তো মনে নেই, কিন্তু আমার তোমাকে মনে আছে। আমি তোমার কোষ্ঠী বিচার করেছিলাম তোমার বিয়ের আগে। এরপর আমি জমিদার বাবুর দিকে তাকিয়ে বললাম, জমিদার বাবু, আপনার বৌমা অতীব সুলক্ষণযুক্ত মেয়েদের মধ্যে একজন। ওর জন্মছক আমি বিচার করেছি। আপনাদের বাড়িতে আসার ফলে আপনাদের বাড়ির উন্নতি নিশ্চয়ই হবে, কিন্তু সাময়িকভাবে কিছু সমস্যা তৈরি হচ্ছে। তার কারণ অনুসন্ধান করার জন্য আমি কমলা মাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্য সেটা সকলের সামনে নয়, তবে যদি আপনি অনুমতি দেন তাহলেই আমি কমলা মায়ের সাথে কথা বলবো। সেখানে অবশ্যই নায়েব মশাই উপস্থিত থাকতে পারেন। জমিদার বাবু অনুমতি দিলে আমাদের পাশের একটি ঘরে যেতে বললেন। পাশের ঘরে গিয়ে আমি কমলাকে বললাম, তোমার ঘোমটাটা একটু সরাও তো মা। আমরা তোমার পরিচিত মানুষ, আমাদের কাছে লজ্জা কি? আর নায়েব মশাই তো তোমার ঘরের মানুষ। আমি বুঝতে পারছিলাম কমলা ভীত, সন্ত্রস্ত হয়ে আছে যেন। সে ঘোমটা সরালে আমি দেখতে পেলাম
সেই ফুটফুটে মেয়েটা যেন একেবারে শুকিয়ে গেছে। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? হ্যাঁ, ওরা আমাকে ডাইনি বলে বলে আমি নাকি ছোটর ওপরে নজর দিয়েছি, বলে আমি নাকি ছোটর ওপরে নজর দিয়েছি, তাই তার অসুখ করেছে। আর তাছাড়া আমি আসার পর যা যা খারাপ কিছু ঘটেছে সব আমার জন্য ঘটেছে। জেঠিমা আমাকে ঠাকুর ঘরে ঢুকতে দেয় না। আমার হাতে এই তো আমার এই হাতে একটা শেকড় বেঁধে দিয়েছে। কই দেখাও তো আমাকে, কিসের শিকড়? তার আগে বলো, তুমি কি কোনোদিন ঠাকুর ঘরে গিয়েছিলে? সেখানে কোনো দেবীর মূর্তি রয়েছে, তাকে দেখতে পেয়েছো? হ্যাঁ, একদম প্রথমে বউ হয়ে আসার পর ওরা আমাকে ঠাকুর প্রণাম করতে নিয়ে গিয়েছিল, কিন্তু ঘরটা খুব অন্ধকার ছিল। শুধু একটা প্রদীপ জ্বলছিল মিটমিট করে। আমি ভালো করে ঠাকুরের মধ্যে দেখতে পাইনি, তবে যেটুকু দেখেছিলাম তাতে আমার ভয় লেগে গিয়েছিল। ভয় লেগেছিল কেন? কেমন দেখতে সেই মূর্তি? ছোট মূর্তি, কিন্তু কেমন ভয়ঙ্কর। জিভ বেরিয়ে আছে, কিন্তু কালী মূর্তি নয় গো। চুল সব খোলা, মাটিতে লুটিয়ে পড়েছে, হাতে নরমুণ্ড আর এক হাতে খড়গ। আমি পরে একদিন জেঠিমাকে জিজ্ঞেস করেছিলাম, ওই দেবী মূর্তি কোন দেবীর মূর্তি, এটা এখানে কি করে এলো? কিন্তু এ কথা জিজ্ঞেস করতে তিনি রেগে গেলেন। তারপর থেকে তিনি আমার নামে খারাপ খারাপ কথা চড়াতে লাগলেন। তার বর্ণনা শুনে মনে হলো পরিচিত কোনো দেবী মূর্তি সেটা নয়, হয়তো কোনো অপদেবীর মূর্তি। একে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে স্থাপন করা হয়েছে। কিন্তু কি সেই উদ্দেশ্য? কমলার ক্ষতি সাধন করতে চাইছে কেউ। ডাইনি অপবাদ দিয়ে যদি তাকে বাড়িতে এক ঘরে করে দেওয়া যায়, তাহলে কার কি লাভ? কমলা কথা বলছিল আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। তার হাতে দেখলাম শুধু একটি নয়, অনেক শিকড় পরিয়ে দেওয়া হয়েছে। সে নায়েব মশাইয়ের দিকে চেয়ে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন নায়েব কাকা, এখানে আমার ভালো লাগে না। নায়েব মশাই কমলাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু আমি তার সান্ত্বনায় বিশেষ ভরসা পেলাম না। আমি বুঝতে পারছিলাম শীঘ্রই তার উপরে বিশেষ বিপদ ঘনিয়ে আসতে চলেছে। কমলা হঠাৎ কি যেন মনে পড়ার ভঙ্গিতে বলল, ও একটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছি। আমি কদিন ধরে একটা স্বপ্ন দেখছি, এক দেবী মূর্তিকে, নক্কি ঠাকুরের মতো, কিন্তু তিনি হাতির উপরে বসে আছেন। কমলার এই কথাটা শুনে একটু স্বস্তি পেলাম। সে নিজেই লক্ষ্মী স্বরূপা, তাহলে লক্ষ্মী দেবী নিশ্চয়ই তাকে রক্ষা করবেন। কিন্তু আমাকে দেখতে হবে কোন অপদেবীকে এদের বাড়ির ঠাকুর ঘরে স্থাপন করা হয়েছে এবং কি উদ্দেশ্য নিয়ে কে এদের ক্ষতি করতে চাইছে। কমলাকে বললাম, তুমি একবার ঘরে যাও মা, যে লক্ষ্মী দেবীর মূর্তি তুমি স্বপ্নে দেখেছ তাকেই মনে মনে জপ করবে, তাহলে দেখবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কেমন? কমলা ঘরে চলে গেল। আমরা আবার জমিদার বাবুর কাছে এলাম। জমিদার বাবু বললেন, আগে কিছু জানতে পারলেন? কমলা মা কিছু বলল? দেখুন, আমার ধারণা আমাদের এখন সময় খারাপ যাচ্ছে, তাই কিছু খারাপ ঘটনা ঘটছে বাড়িতে। এর জন্য কমলা মা কোনোভাবেই দায়ী নয়। আপনার ধারণা একদম সঠিক জমিদার বাবু। আপনাদের খারাপ সময় যাচ্ছে ঠিকই, কিন্তু কেউ ইচ্ছা করে সেই খারাপ সময়টা সৃষ্টি করেছে আপনাদের ক্ষতি করবার জন্য। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের ঠাকুর ঘরে যে মূর্তিটা স্থাপন করা হয়েছে, সেই মূর্তিকে কি আপনি নিজের চোখে দেখেছেন? না, তেমন ভাবে দেখিনি,
ঠাকুর ঘর অন্ধকার থাকে। কি যেন একটা মূর্তি, আমি বাইরের থেকে প্রণাম করে চলে আসি। আর আপনাদের যিনি কুলদেবী ছিলেন তার মূর্তিটা কেমন ছিল আপনি জানেন? হ্যাঁ, মা ঠাকুমার মুখে শুনেছি তিনি নাকি ছিলেন লক্ষ্মী দেবী, কিন্তু তিনি হাতির পিঠে বসে এমন মূর্তি নাকি ছিল। তাই মেজ বৌমা যখন তার বাপের বাড়ি থেকে এনে একটি দেব মূর্তি ঠাকুর ঘরে স্থাপন করেন, ঠাকুমা খুবই আপত্তি করেছিলেন, কিন্তু মেজ বৌমা কারোর কথা শোনেনি। এরপরেই ঠাকুমা মারা যান। জমিদার বাবুর কথা শুনে একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে গজলক্ষ্মী হচ্ছে তাদের আদি দেবতা। আমি তাকে আনন্দের সাথে বললাম, চিন্তা করবেন না জমিদার মশাই, আপনাদের ঘরে সেই দেবী ফিরে আসবে আবার, কিছুদিন অপেক্ষা করুন। কি বলছেন আপনি তারানাথ বাবু? সেই মূর্তি কবে হারিয়ে গেছে, আবার আমার ঘরে তিনি ফিরে আসবেন? জমিদার বাবুকে আমি আশ্বস্ত করলাম কিছুদিনের অপেক্ষার পর সব ঠিক হয়ে যাবে, তবে তার আগেই আমাকে একটা কাজ করতে হবে। ওই অপদেবী যাকে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করা হয়েছে তাকে দূর করতে হবে, কিন্তু সেটা একটা কঠিন কাজ, কারণ ওই মহিলা তান্ত্রিক তাকে প্রতিষ্ঠা করেছে। কিছু করতে গেলেই সে বাধা দেবে। যাক, তখনকার মতন আমরা জমিদার বাবুর থেকে বিদায় নিয়ে অতিথিশালায় ফিরে এলাম। নায়েব মশাইয়ের সাথে কিছু পরামর্শ করতে হবে। দুপুরে খাওয়ার পর নায়েব মশাইয়ের সাথে কিছু পরামর্শ করেই বেরিয়ে গেলাম। আমার সাথে নায়েব মশাইও ছিলেন। জমিদার বাড়ির দোতলা, সামনের উঠোন, এপাশে দুর্গা দালান, সেখানে পুজো হয়। উঠোনের এক পাশে গাছপালা, একটু ভিতরে একটা পুকুর দেখা যাচ্ছে। সদর দরজার পাশে কিছু ঝোপঝাড় হয়ে আছে। সেখানে হঠাৎ চোখ পড়ল, মনে হলো একটা শেয়াল দাঁড়িয়ে আছে, তার দৃষ্টিটা স্থির। নায়েব মশাইয়েরও চোখে পড়েছিল শেয়াল। তিনি ভয় পেয়ে পিছিয়ে গেলেন, কিন্তু আমার কেমন অদ্ভুত লাগছিল। শেয়ালটা একদমই নড়াচড়া করছিল না, স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওটা যেন জীবন্ত কোনো প্রাণী নয়, পাথরের কোনো মূর্তি দাঁড়িয়ে আছে। শেয়ালটা নড়াচড়া করছে না দেখে নায়েব মশাই যেন প্রাণে একটু সাহস ফিরে পেলেন। তিনি হই হই করতে করতে একটা ঢিল তুলে নিয়ে শেয়ালটার দিকে ছুঁড়ে দিলেন, কিন্তু আশ্চর্য, ঢিলটা যেন শরীর ভেদ করে চলে গিয়ে দূরে গিয়ে পড়ল। আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম, তারপর তাকিয়ে দেখি শেয়ালটা অদৃশ্য হয়ে গেছে। আমার মাথায় অতীতের একটা ঘটনা মনে পড়ে গেল। সেই খোলসে পোতা গ্রামের সিদ্ধেশ্বর কুণ্ডুর বাড়িতে যা হয়েছিল, এখানেও সেরকম কোনো ঘটনা ঘটেনি তো? তোমাদের তো সেই পঞ্চমুণ্ডির আসনের গল্পটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই গাবতলায় এক সন্ন্যাসী পঞ্চমুণ্ডির আসন করেছিল, কিন্তু এর সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক কিছুই নেই, তবে সেই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেছে কিনা সেই সন্দেহ আমার হচ্ছিল। কেউ একজন হয়তো জমিদার বাড়ির থেকে অদূরে পঞ্চমুণ্ডির আসন পেতে কোনো সাধনা করেছে। যে শেয়ালটাকে ওই সাধনার জন্য মারা হয়েছে সেই হয়তো আমাদের দেখা দিচ্ছে। জমিদার বাড়ির থেকে বেরিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেদিকে অনেক গাছ। সেই রাস্তাটা নদীর দিকে চলে গেছে। কিছু দূর এগোতে দেখলাম আমার ধারণাই ঠিক, একটা বড় গাছের নিচে কেউ সাধনায় বসেছিল, সেই চিহ্ন পড়ে রয়েছে। তবে বেশ কিছুদিন আগে তা বোঝা যাচ্ছে। এই জায়গাটা নির্জন, বিশেষ লোকজন আসে না, তাই সে এই জায়গা বেছে নিয়েছিল। কিছু হাড়গোড় পড়ে রয়েছে, মনে হয় শেয়াল কুকুর মাটি খুঁড়ে বের করেছে। কিছু ভাঙা মাটির পাত্র এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। এর পাশ দিয়েই আমরা অজয় নদের ধারে গেলাম, কিন্তু সেই শেয়াল দেখে আর ওই পঞ্চমুণ্ডির আসন দেখে নায়েব মশাই ভয় পেয়েছিলেন। তিনি বেশিক্ষণ বাইরে থাকতে চাইলেন না। তবে ফেরার সময় শেয়াল দেখতে না পেয়ে একটা কুকুর আমাদের পিছনে ঘেউ ঘেউ করতে করতে এলো। সে ঘেউ ঘেউ করে কি জানতে চাইছিল কে জানে। তখন সূর্য অস্ত গেছে, গাছপালার ফাঁকে ফাঁকে সন্ধ্যা নেমে আসছে। সন্ধ্যাকালীন জল খাবার খাওয়ার ডাক পড়ল জমিদার বাবুর কাছারি বাড়িতে। খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা জমিদার মশাই,
কিছুদিন আগে কি কোনো সন্ন্যাসী আপনার বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে যে জঙ্গল আছে সেখানে এসেছিলেন? কিছু জানেন আপনি? হ্যাঁ, জানি বই কি। আমাদের বাড়ি থেকেই তো তার কাছে সিধে যেত। মেজ বৌমা বেশ কয়েকবার তার কাছে গিয়েছেন। আমি নায়েব মশাইয়ের দিকে তাকালাম। ইনি কি যেন বলতে যাচ্ছিলেন। আমি ইশারায় তাকে বারণ করলাম। আমার মাথায় একটা চিন্তা ঘুরছিল। ওই সন্ন্যাসী নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়ির কাছে এসে সাধনা করছিল। আর এ বাড়ির মেজ বউ ওই সন্ন্যাসীকে কিভাবে চেনে? এই সমস্যার সমাধান করতে হলে আমাকে এদের ঠাকুর ঘরে যেতে হবে, আর ওই মূর্তিটাকে দর্শন করতে হবে, আর মেজ বউয়ের মুখোমুখি হতে হবে। আমি জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, আপনার কাছে একটা অনুরোধ ছিল। আমি একটু আপনাদের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করতে চাই। আমার অনুরোধ শুনে জমিদার মশাই তখনই কোনো উত্তর দিলেন না। আমি বুঝতে পারলাম তার সমস্যাটা, কিন্তু আমাকে তো তার অনুমতি আদায় করতেই হবে। আমি আবার বললাম, আমি কিছু তন্ত্র সাধনা জানি। আমি আপনাদের বাড়ির মঙ্গলের জন্য একটু শান্তি সস্ত্রণ করতে চাই। প্রয়োজনে একটা যজ্ঞ করতে হতে পারে। আমার মনে হয় আপনাদের মেজ বৌমা তাতে বাধা দেবেন না। আপনি তাকে বলে রাখুন আমি আগামীকাল সকালে আপনাদের ভিতর বাড়িতে যাব। এই বলে আমি আর নায়েব মশাই উঠে এলাম সেখান থেকে। আমি আর দেরি করতে চাইছিলাম না। ওই অপদেবীকে এই বাড়ি থেকে দূর করার দরকার। জানি এটা করতে গেলে ওদের মেজ বৌমার থেকে একটা বাধা আসবে, কিন্তু এই বাধাকে আমার যেমন করেই হোক দূর করতে হবে। তবে এই ব্যাপারটা নিয়ে আমার মনে একটা প্রবল অস্বস্তি ছিল। একজন পুরুষ মানুষের সাথে আমি লড়াই করতে পারি, কিন্তু একজন মহিলাকে আমি কি করে প্রতিহত করব? তার গায়ে হাত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তিনি কতদূর তন্ত্র সাধনা করেছেন তাও আমি জানি না। সেই অপদেবীকে তিনি কতটা জাগ্রত করতে পেরেছেন সেটাও আমার জানা নেই। মন্ত্র আর সাধনার জোর থাকলে যে কোনো দেবীকে জাগ্রত করা যায়, তাই সেই সাধনার জোর কতটা তার কিছুই আমি জানি না। ঈশ্বর সহায় থাকলে সব বাধাই কেটে যায়। তবে সেদিন তার বাড়িতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটল তার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। এই পর্যন্ত বলে তারানাথ একটু চুপ করে থাকলো। সে খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। আমাদের মনে হলো সে সেই দিনের ঘটনাটা আর একবার প্রত্যক্ষ করে নিচ্ছে। এদিকে আমাদের তো মন ছটফট করছে শেষ ঘটনাটা কি ঘটেছে তার জন্য। কিশোরী তাড়া লাগালো, কি হলো ঠাকুরমশাই? বলুন না, কি সেই ভয়ঙ্কর ঘটনা? না, তার আগে আমার যে একটা অভিজ্ঞতা হয়েছিল তা তো তোমাদের বললাম। সেদিন রাতে আমি একটা অদ্ভুত কিন্তু অপূর্ব সুন্দর একটা স্বপ্ন দেখলাম। সেই অপূর্ব অভিজ্ঞতা এখনো আমার মনে আছে। আমি বুঝতে পারছিলাম আর বেশি দিন বাকি নেই, দেবী এই বাড়িতে আবার ফিরে আসবেন। সেটা আমার স্বপ্ন ছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল পুরোটাই আমি নিজের চোখে দেখছি। সেই কমলে কামিনী দর্শনের স্মৃতি চিরকাল আমার মনে উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের প্রাচীন কাব্যে এই কমলে কামিনীর কথা লেখা আছে, কিন্তু আমরা লোকমুখে শুনে শুনে অনেকটাই এই গল্পটা জানি। আর দশ মহাবিদ্যার এক রূপ হলেন দেবী কমলা, লক্ষ্মী দেবীর তান্ত্রিক রূপ মা কমলা। তিনি স্বপ্নে আমাকে দেখা দিলেন, আর তার বাস্তব রূপ আমি প্রত্যক্ষ করলাম সেদিন। এই অভিজ্ঞতা ছিল আমার কাছে একদম নতুন। যাই হোক, পরের দিন শান্তি শস্ত্রায়নের নাম করে তাদের ভিতরের বাড়িতে গেলাম। তাদের ঠাকুর ঘরটা ছিল বাড়ির একদম কোণের দিকে। জানি না জমিদার বাবু তাদের মেজ বৌমাকে কি কি বলেছিলেন। আমি ঠাকুর ঘরের সামনে গিয়ে দাঁড়াতে এক মহিলা বেরিয়ে এলেন। তিনি কালো কাপড় পরা, তার মাথায় জটা, গলায় হাতে রুদ্রাক্ষের মালা, তার মাথায় সামান্য ঘোমটা রয়েছে, তার চোখগুলো গোল গোল, সামান্য স্থূলাঙ্গী। তিনি জমিদার বাবুকে গ্রাহ্য না করেই বললেন, কে আপনি? এখানে এসেছেন কেন? আমি আমার ঠাকুর ঘরে কাউকে ঢুকতে দিই না, আপনি এখান থেকে চলে যান। মা, আমি আপনার সম্মানীয়,
কিন্তু ঠাকুর ঘর সবার, যে কেউ এসে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে পারে। শুনেছি আপনি কাউকে ঠাকুর ঘরে প্রবেশ করতে দিচ্ছেন না, এটা তো ঠিক নয়। আমার ঠিক ভুল ধরা তুই কে? যা, চলে যা এখান থেকে। এই ঠাকুর ঘর আমার প্রাণ, আমি আমার প্রাণ থাকতে কাউকে এখানে ঢুকতে দেব না। জমিদার বাবু তাকে বোঝানোর ভঙ্গিতে বললেন, মা, ইনি আমাদের অতিথি। শুধু তাই নয়, একজন সাধক মানুষ, আমাদের নতুন বৌমার বাপের বাড়ির পরিচিত মানুষ। তাই এনাকে আমি এই ঠাকুর ঘরে নিয়ে এসেছি। ইনি ব্রাহ্মণ। ছোট খোকার অসুখ সারবার জন্য কিছু যাগযজ্ঞ ইনি করবেন বলেছেন। ছোট খোকার অসুখ সারানোর জন্য আমি চরণামৃত দিচ্ছি, তাতেই হবে। কোনো যজ্ঞের দরকার নেই। আমি তান্ত্রিক পরিবারের মেয়ে। আমার দাদা একজন বড় তন্ত্র সাধক। যা করবার আমরাই করব, কাউকে দরকার নেই। জমিদার বাবু অসহায়ভাবে আমার দিকে তাকালেন। আমি তার অবস্থাটা বুঝতে পারছিলাম, কিন্তু আমাকে তো ঠাকুর ঘরে ঢুকতেই হবে। তাই আমি একটু কড়াভাবেই বললাম, আপনি তান্ত্রিক পরিবারের মেয়ে হতে পারেন, কিন্তু তার বলে আপনি ঠাকুর ঘরে কাউকে ঢুকতে বাধা দিতে পারেন না। এই পরিবারের কুলদেবীর জায়গায় আপনি কোন দেবীকে এনে বসিয়েছেন আমি দেখতে চাই। আপনি তান্ত্রিক পরিবারের মেয়ে বলছেন, কিন্তু জানেন না কোনো পরিবারের কুলদেবীর জায়গায় যে কোনো মূর্তি বসানো যায় না। এর ফলে পরিবারের অমঙ্গল হয়। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে এত কথা বলছিস? আমার দাদা এখানে উপস্থিত থাকলে না তোকে ভস্ম করে দিত। তুই যে আমাকে অপমান করছিস, তার ফল কিন্তু তোকে ভুগতে হবে। এটা আমার পরিবার, আমার পরিবারের মঙ্গল অমঙ্গল নিয়ে আমি ভাববো। আর আমি যদি বলি আপনি ইচ্ছা করেই এই পরিবারের অমঙ্গল চাইছেন, ঘরের কোণে কোণে অপদেবীকে এনে প্রতিষ্ঠা করেছেন। আপনার দাদা পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করে সেই অপদেবীকে জাগানোর চেষ্টা করেছে। আপনি সরে যান, কোন অপদেবীকে আপনি এনেছেন আমি দেখব। এই কথা বলে আমি জোর করে ঠাকুর ঘরে ঢুকতে যেতেই তিনি দ্রুত বেগে গিয়ে ঠাকুর ঘর থেকে একটা খড়গ নিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। আমি বিপদে পড়ে গেলাম, কারণ তিনি মহিলা। আমি তার গায়ে হাত দিতে পারি না। এক মুহূর্তের জন্য যেন আমার সব বুদ্ধি লোপ পেল। খড়গ হাতে ওই মহিলা যেন সাক্ষাৎ কালী মূর্তি। এক্ষুনি আমার মাথায় খড়গ নেবে আসবে। আমি ঠাকুর ঘরে কিছুটা ঢুকে এসেছিলাম। সেই মহিলাও দরজা ছেড়ে ঢুকে এসেছিলেন খড়গটা নিতে। বাইরে অনেক লোকজনের আওয়াজ পাচ্ছিলাম। জমিদার বাবু হাত জোর করে ওই মহিলাকে শান্ত হবার অনুরোধ জানাচ্ছেন। এই সময় তীরের বেগে কে যেন ঠাকুর ঘরের দরজা দিয়ে ঢুকে এলো। তার হাতেই একটা ত্রিশূল, তার খোলা চুল হাওয়ায় উড়ছে। গৌরবর্ণ মুখমণ্ডল যেন টকটকে রক্তবর্ণের আকার ধারণ করেছে। সে সেই ত্রিশূলটা মেজবের বুকে ঠেকিয়ে দাঁড়াল। ভয়ে মেজবউয়ের মুখ সাদা হয়ে গেল। তার হাত থেকে খড়গটা পড়ে গেল। ওই দেবী মূর্তি বাঁ হাত দিয়ে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। কি আশ্চর্য সেই শান্ত মেয়েটার ওই রূপ! এ যেন সতীমা রুদ্র রূপ ধারণ করেছে। কমলা তখন ওই মহিলার বুকের উপর ত্রিশূলটা ধরে চাপ দিচ্ছে। ওই মহিলা তখন থর থর করে কাঁপছে, বলছে, মা, মা, আমাকে ছেড়ে দে, মা, আমাকে ছেড়ে দে। আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি তুই সাক্ষাৎ সতী মায়ের এক রূপ। মা কমলা, আমায় ক্ষমা কর মা, আমায় ছেড়ে দে, আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর। এমন সময় একটা 10 বছরের ছোট্ট ছেলে এসে মেজ বউয়ের শরীরের উপরে আছড়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার মাকে ছেড়ে দাও। তখন মা কমলা মেজ বউয়ের শরীরের উপর থেকে ত্রিশূলটা সরিয়ে নিল। উপস্থিত সবাই তখন কমলা মাকে প্রণাম করছে। কি তার রূপ! দেবীর রুদ্র রূপ যেন সবাই প্রত্যক্ষ করল সেই দিন। তাহলে কমলা ওই মেয়েটি আপনাকে বাঁচালো? কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনি ওদের ঠাকুর ঘরে গিয়েছিলেন সেটা কি দেখতে পেলেন? মানে সেই অপদেবীর মূর্তি? হ্যাঁ, দেখলাম। ঠাকুর ঘরটা ছিল অন্ধকার, একটা প্রদীপ জ্বলছিল। ইচ্ছা করে সেই সব সময় ঠাকুর ঘর অন্ধকার করে রাখত। আর ওই অপদেবীর মূর্তিটা সে রেখেছিল ঘরের কোণের দিকে, সেখানে আরো অন্ধকার। আমি প্রদীপ হাতে নিয়ে সেই কোণের দিকে গিয়ে চমকে উঠলাম। এ কি, এই যে মুক্তকেশী শ্মশানচারিণী দেবীর মূর্তি! শ্মশানে যার থাকার কথা, তাকে যদি ঠাকুর ঘরে এনে প্রতিষ্ঠা করা হয় তাহলে অমঙ্গল তো হবে।
শুধু তাই নয়, কাল পেঁচার মূর্তি, সাপের খোলস ইত্যাদিও ঘরে সাজানো রয়েছে। এখনই এই দেবী আর এসব অশুভ জিনিস নদীর জলে বিসর্জন দেওয়া উচিত। আমি জমিদার বাবুকে সে কথা বললাম। দেবীর গায়ে হাত দেওয়ার আগে আমি গাত্রবন্ধন করে নিলাম। এই দেবীর অমঙ্গল করার ক্ষমতা সাংঘাতিক। এসব অপদেবীকে মানুষ ডেকে আনে অন্যের অমঙ্গল করার উদ্দেশ্যে। তবে আমি বুঝতে পারছিলাম না এই দেবীকে তারা কতটা জাগ্রত করতে পেরেছে। দেবী মূর্তিকে আসন থেকে তুলতে যেতেই যেন বিদ্যুতের ঝলক এসে গায়ে লাগলো। খুব কাছেই কড়কড় করে কোথায় যেন বাজ পড়ল। সবাই চমকে উঠল। বুঝতে পারলাম অপদেবী কোনো না কোনোভাবে তার ক্ষমতা প্রয়োগ করবে। আমি মনে মনে অপদেবী তাড়ানোর মন্ত্র পড়তে লাগলাম। ঠাকুরের আসন থেকে দেবী মূর্তিটা তুলে নিয়েই অজয় নদের দিকে ছুটে লাগালাম। সেই নির্জন রাস্তা দিয়ে ছুটতে ছুটতে মনে হলো আমার পিছন পিছন কারা যেন সব তাড়া করে আসছে। পিছন ফিরে দেখা নিষেধ এ সময়, তবু মনে হচ্ছিল শিয়াল, কুকুর, হায়না, পেঁচা সব আমাকে তাড়া করে আসছে। ছুটতে ছুটতে মনে হচ্ছিল নদীটা যেন কত দূরে, পথ যেন আর শেষ হয় না। আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমি হাঁপিয়ে উঠছিলাম। শেষ পর্যন্ত নদীর দেখা পেলাম। তখন আকাশ কালো করে ঝড় উঠেছে। নদীর জলে নেবে দূরে মূর্তিটা বিসর্জন দিয়ে দিলাম। তারপর কোনো রকমে পাড়ে উঠে শুয়ে পড়লাম। আর এতটুকু প্রাণশক্তি আমার মধ্যে অবশিষ্ট ছিল না। যদিও আমার মনে হচ্ছিল পিছনের ওই শিয়াল কুকুরগুলো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে এক্ষুনি। জ্ঞান হারিয়েছিলাম কিনা জানি না, কিন্তু একটু পরে নদীর জল ছলাৎ ছলাৎ করে আমার পা স্পর্শ করল। আমি চোখ খুলে দেখলাম উপরে নির্মল স্বচ্ছ আকাশ, কোনো মেঘ নেই। চারিদিকে রোদে ভেসে যাচ্ছে। সেই রোদে নদীর ধারের বালুকা রাশি যেন সোনার মতন চকচক করছে। চারিপাশ নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। তার মানে একটু আগে যে ঝড়, বৃষ্টি, শেয়াল, কুকুর এসব ছিল, তার সব ছিল মায়া, ওই অপদেবীর সৃষ্টি। কিন্তু এখানে তোমরা বলতে পারো ওই অপদেবী তো আমার তেমন কোনো ক্ষতি করতে পারেনি, বা কমলারও সেরকম কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, সে তো ঠিকই। আপনি তো ওই দেবীকে জলে বিসর্জন দিতে সক্ষম হলেন, তাহলে ওই দেবীর এমন কোনো শক্তি ছিল না। না, তা নয়। মুক্তকেশী দেবীর অমঙ্গল করার ক্ষমতা ভয়ানক যদি তাকে জাগানো যায়। মেজ বৌমার দাদা পঞ্চমুণ্ডির আসনে বসে সেই সাধনাই করেছিলেন, কিন্তু তেমন ভাবে তিনি দেবীকে জাগাতে পারেননি, কারণ ওই পরিবারে সাক্ষাৎ মা কমলা এসে গেছেন। শুভ শক্তির কাছে অশুভ শক্তির সব সময় পরাজয় ঘটে। তাই ছোটখাটো অমঙ্গলের ওপর দিয়ে ওই পরিবার রক্ষা পেয়েছে। আর জমিদারের ছোট ছেলে যে অসুস্থ হয়ে পড়েছিল, তার কারণ আমার মনে হয় ওই চরণামৃত। মেজ বউ কোনো বিষ প্রয়োগ করেছিল ওই জলের মধ্যে দিয়ে। কিন্তু কেন? সে তো তার জেঠিমা। মেজ বউ কেন এসব করছিল, এটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তাহলে তো তোমাদের রামায়ণ মহাভারতের কথা বলতে হয়। আমি সেই কথাই বলেছিলাম জমিদার বাবুকে। মহাভারতে শকুনি মামা তার ভাগ্নেকে রাজা করার জন্য কি না করেছিল, আর রামায়ণে কৈকেয়ী তার ছেলেকে রাজা করার জন্য কি করেছিল সে সবাই জানে। এখানেও তাই। মেজ বউয়ের একটি মাত্র সন্তান নিয়ে বিধবা, সুতরাং সে তো চাইবেই এই বিরাট সম্পত্তির মালিক হোক তার ছেলে। তার জন্য সে সব কিছুই করতে পারে। আর তার সহায় ছিল তার তান্ত্রিক দাদা। কমলা মায়ের যদি সন্তান না হয়, জমিদারবাবুর ছোট ছেলে অসুস্থ হয়ে মারা যায়, আর বড় ছেলে দুর্ঘটনায় মারা যায়, তাহলে কার লাভ? কিন্তু মেজ বউ জানতো না ওই কুলদেবীর জায়গায় অন্য দেবীকে স্থাপন করলে সে তার নিজের ক্ষতি ডেকে এনেছে। যাক, অশুভ শক্তির পরাজয় হয় সবসময়, এই ক্ষেত্রেও তাই হলো। আর কমলা মায়ের সম্বন্ধে আমি তার জন্মোচ্ছক দেখে যা বলেছিলাম তার প্রমাণিত হলো বছরখানেক পর। পঞ্চমুণ্ডির আসন থেকে হাড়গোড় আর ঠাকুরের সব অশুভ জিনিস নদীর জলে বিসর্জন দিয়ে তখনকার মতন একটা শান্তি সস্ত্রয়ন করে তাদের বাড়ির থেকে ছুটি নিলাম। জমিদার বাবুকে আমি ওই বাড়ি থেকে ফিরে আসার সময় বলেছিলাম যে আপনাদের কুলদেবীকে আপনারা ফিরে পাবেন কিছুদিন মাত্র সময়ের অপেক্ষায়।
বছরখানেক পর কমলা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। সেই সঙ্গে গজলক্ষ্মী দেবীও ফিরে এলেন তাদের বাড়িতে। আর সেই ফিরে আসাটাও ছিল অদ্ভুতভাবে। এই গল্প অবশ্য আমি শুনেছিলাম জমিদার বাবুর মুখে পরে, যখন একবার তাদের বাড়ি গিয়েছিলাম। জমিদার বাবু তাদের বাগানের দিকে একটি মন্দির বানাবেন বলে ভিত খোঁড়ার আয়োজন করেছিলেন। সেই স্থানে দেখা গেল প্রাচীন কিছু ধ্বংসাবশেষ রয়েছে। সেইখানেই মাটি খুঁড়তে খুঁড়তে সেই গজলক্ষ্মী দেবীর মূর্তি পাওয়া গেল। মূর্তিটা সোনার। কেমন আশ্চর্য দেখো, কমলার কন্যা সন্তান হলো, আর তারপরেই দেবী মূর্তিও তাদের বাড়িতে পাওয়া গেল। আমি যে বলেছিলাম কমলা আসার পর তার শ্বশুর বাড়ির উন্নতি সুনিশ্চিত, তাও ফলে গেল। আমার অনুমান ওই মূর্তিটা বর্গী হাঙ্গামার সময় লুণ্ঠ হয়েছিল ঠিকই, কিন্তু বর্গীরা ফিরে যাওয়ার সময় স্থানীয় কোনো ডাকাত দলের সাথে তাদের লড়াই হয়েছিল, ফলে মূর্তিটা আবার হারিয়ে গিয়েছিল। তারপর কালের গতিতে ওই জায়গায় যে ঘরবাড়ি হয়ে উঠেছিল তা ভেঙে মাটিতে চাপা পড়ে যায়। দীর্ঘদিন চাপা পড়ে থাকার পর দেবী আবার নিজের জায়গায় ফিরে গেলেন। এই এক আশ্চর্য গল্প, তোমরা তা বলতেই পারো। এখন বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। খুব ধুমধাম সহকারে কুলদেবীর মন্দিরে প্রতিষ্ঠা করা হলো, আর কমলার মেয়ের অন্নপ্রাশনও অনুষ্ঠিত হলো। আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। কমলা যখন আমাকে বলেছিল সে রাত্রে গজলক্ষ্মী দেবীর স্বপ্ন দেখেছে, তখনই আমি বুঝতে পেরেছিলাম কমলা শীঘ্রই একটি কন্যা সন্তানের জন্ম দেবে, আর সেই সন্তানই তাদের পরিবারের কুলদেবীকে ফিরিয়ে আনবে। কিন্তু একটা জিনিস আমার মনে এখনো একটা প্রশ্ন হিসেবে আছে। আমি ওই জমিদার বাড়িতে আবার গিয়েছিলাম কেন? আবার খুব বিশেষভাবে কেউ না ডাকলে আমি সাধারণভাবে দ্বিতীয়বার সেখানে যাই না। কি জানি কেন কমলার কথা আমার মনে হতো। সে কেমন আছে সেটা দেখার জন্যই বোধহয় সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, দেখেও ছিলাম তাকে। মেয়েকে কোলে নিয়ে সেই অপূর্ব মাতৃমূর্তি আমি কোনোদিনও ভুলব না। তাই তো বললাম তোমাদের, এই ঘটনার সাথে আমার এক মধুর স্মৃতি জড়িয়ে আছে। তারানাথ কেমন যেন উদাস হয়ে খোলা জানলার দিকে তাকিয়ে রইল, যেন অতীত দিনের মধুর স্মৃতি সে উপভোগ করছে। আমরা তাকে না ডেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম।